হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ অরিজিৎ। আজ শতকরা বা পার্সেন্টেজের বেস্ট 20টি কোশ্চেন আমরা সলভ করবো এখানে। ঠিক আছে, তোমরা রিভিশন পারপাস এই ক্লাসটি দেখতে পারো। এখানে মোটামুটি সমস্ত টাইপই আমি কোশ্চেন নিয়েছি। ঠিক আছে, লাভ ক্ষতির কিছু পার্সেন্টেজের অঙ্ক আছে, সেইগুলো আমি এখানে পিক করিনি। যখন আমি লাভ ক্ষতি করাবো আলাদাভাবে বেস্ট কোশ্চেন, তখন ওখানে করিয়ে দেবো। ঠিক আছে, তাছাড়া মোটামুটি সমস্ত কোশ্চেন আমি এখানে নিয়েছি। আর এখানে বেস্ট সলিউশন দেবো আমি তোমাদের। দেখবে একটা একটা কোশ্চেন 30 সেকেন্ডের মধ্যে সলভ হয়ে যাবে। ঠিক আছে, সেই প্রসিডিওর আমি মোটামুটি বলে দেবো। তাহলে এটা তোমরা রিভিশন পারপাস এই ক্লাসটা দেখতে পারো। প্রথম দিকে কিছু ইজি টাইপের কোশ্চেন থাকবে, তারপর আস্তে আস্তে কোশ্চেনটা একটু কোয়ালিটি বাড়বে। ঠিক আছে, তাহলে তোমাদের শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো, কেউ যেন মাঝখানে ভিডিওটা স্কিপ করে চলে যাবে না। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমি তোমাদের কিছু বেসিক জিনিস আগে বলে নিই। ঠিক আছে, সেটা হলো পার্সেন্টেজ ক্লাস করার আগে তোমাদেরকে যেগুলো বেসিক জিনিস জানতে হবে সেগুলো হলো পার্সেন্টেজ টু ফ্র্যাকশান, যে ট্রান্সফরমেশনগুলো সেগুলো জানতে হবে। যেমন সাপোজ 5% মানে ফ্র্যাকশানে কত বলতে পারি? 5/100, তাই তো? মানে এটা মানে কত? 1/20। তাহলে তোমাকে ডাইরেক্ট মনে রাখতে হবে যে 5% মানে 1/20, 10% মানে 1/10, তাই তো? 15% মানে কি? 3 × 5%। 5%-এর 3 গুণ, তাহলে 5% যদি 1/20 হয়, তার মানে নিশ্চয়ই 3/20, তাই তো? ঠিক আছে, তাহলে 40% কত হবে? 10% যদি 1/10 হয়, তাহলে 20% মানে কত হবে? 2/10 মানে 1/5। তাহলে 40% মানে কত হবে? এর 2 গুণ, তাই তো? তার মানে 2/5। তাহলে 60% মানে কত হবে? এর 3 গুণ, তার মানে 3/5। ঠিক আছে, এই পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন যে ট্রান্সফরমেশনগুলো, এগুলো কিন্তু কুইক মনে রাখতে হবে, না হলে কিন্তু সমস্যা হয়ে যাবে। দেখবে আমি একটা ভিডিও, ক্যালকুলেশনের একটা ভিডিওতে পার্সেন্টেজ টু ফ্র্যাকশন সমস্ত দিয়ে দিয়েছি। ঠিক আছে, 1/1 মানে কত, 1/2 মানে কত, 1/3 মানে কত পার্সেন্ট, 1/4 মানে কত পার্সেন্ট। ঠিক আছে, 1/8 মানে কত পার্সেন্ট, 1/15 মানে কত পার্সেন্ট, 1/16 মানে কত পার্সেন্ট। এই পার্সেন্টেজগুলো যদি মনে না রাখো, তাহলে কিন্তু ক্যালকুলেশন করতে দেরি হবে। এগুলো আগে মুখস্থ করে নেবে। ঠিক আছে, আর একটা জিনিস যেটা কাজে লাগবে, তোমাদেরকে একটা জিনিস শেখাই, সেটা হলো ধরো বার করতে দিল x% অফ ওয়াই। ঠিক আছে, মানে ওয়াইয়ের x% বার করো। তাহলে এটা তোমরা কি করবে না, x/100 ইন্টু ওয়াই করবে, তাই না? তার তার মানে এটা কি xy/100। এইবার যদি আবার বার করতে দেয় যে y% অফ x, তাহলে কি করবে? y/100 ইন্টু এক্স করবে। এটি কষ্ট কত হবে? xy/100, তাই তো? তার মানে এর থেকে কী বোঝা যাচ্ছে যে x% অফ ওয়াই ইকুয়ালস টু y% অফ এক্স। দুটোর ব্যাপারই সেম। তাহলে আমাকে হয়তো বার করতে দিল, সাপোজ ধরো 65% অফ 80। ঠিক আছে, ধরো আমাকে সাপোজ এইটা বার করতে দিল। এইবার আমি এখানে ভাবছি 65% অফ 80 বার করা অনেক সমস্যা, কী করে 65% বের করবো? তাহলে আমি এটা ঘুরিয়ে নিতে পারি না? 80% অফ 60, 80% অফ 65, এটা করে নিতে পারি না? এটা করলে আমার সুবিধা কি? 80%-এর ভ্যালু তো আমি জানি। 20% মানে কত? 1/5। তাহলে 80% মানে কত? 4/5। তাহলে 4/5 ইন্টু 65। তাহলে 5×65, 4×52 হয়ে গেল। তাহলে 65% অফ 80 করতে আমার যতটা কষ্ট হতো, তার থেকে 80% অফ 65 করতে আমার আরও বেশি সহজ হয়ে গেল। এটা 52 অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমাদেরকে এগুলো ইউজ করতে হবে। ঠিক আছে, এগুলো ইউজ করা জানতে হবে। তাহলে আমি কী বললাম? x% অফ ওয়াই ইকুয়ালস টু y% অফ এক্স। একটা এই কনসেপ্ট মাথায় রাখো। আর একটা জিনিস মাথায় রাখো, ধরো তোমাকে বললো 35% অফ ধরো 420। ঠিক আছে, 35% অফ 420। এইবার এটাকে আবার কিভাবে করা যায় দেখো। তুমি 420-র মধ্যে 2 আছে, এই 2টা এর সাথে গুণ করে দাও। তাহলে এটাকে কী লিখতে পারবে? 70% অফ 2 এর সাথে গুণ করে দিয়েছে, তার মানে এখানে 2 ভাগ করলে এটা কত থাকে? 2 2 4, 2 1 2। দেখো বুঝতে পারলে কিনা? মানে এটা মানে কী লেখা যায়? 210 ইন্টু 2। সেই 2টা আমি কী করলাম? 35-এর সাথে গুণ করে দিলাম। তার মানে এটার মানে আলটিমেটলি কী লেখা যায়? 70% অফ 210। এইবার দেখো যে পার্সেন্টেজ তুলতে গেলে আমরা কী করি? পার্সেন্টেজ তুলতে গেলে 1/100 দিয়ে আমরা গুণ করি না? এটা তুলতে গেলে তার জায়গায় আমরা কী লিখি? 1/100 লিখি না? তার মানে কি আলটিমেটলি একটা জিরো কাটা যায়। তাহলে সবসময় মনে রাখবে, পার্সেন্টেজ ইন্টু যদি দুটো জিরো এরকম গুণ আকারে থাকে, তাহলে সেটাকে আমরা কী লিখবো? 1 লিখবো। বোঝা গেল? তাহলে এখানে কী ছিল? 70% অফ 210।
তাহলে আমি এই 1/100টা লিখবো না, একটা জিরো দুটো জিরো পেয়ে গেলাম, মানে পার্সেন্টেজ আমার এখানে ক্যান্সেল হয়ে গেল। তার মানে আলটিমেটলি এর মানেটা দাঁড়ালো কি 7 × 21, 7 × 21 মানে কত, 7 × 20 140 প্লাস এই প্লাস 7, তার মানে 147, হয়ে গেল। তাহলে তোমাদের যদি আমি এখন একটা জিনিস বার করতে দিই যে এটা কীভাবে বার করবে, চলো বার করো দেখি। ধরো 85% অফ ধরো 840, এটা বার করতে হবে। তাহলে এটা কীভাবে বার করবে সহজে বলো দেখি। একদম সহজ পদ্ধতিতে বার করতে হবে, বেশি পরিশ্রম করা যাবে না, ঠিক আছে। আমি কি করব না, এই 2 এর সাথে গুণ করে দেবো, এখান থেকে একটা 2 নিয়ে এর সাথে গুণ করে দেবো। তাহলে এর সাথে 2 গুণ করলে কত হবে, 5 × 10 0, 8 × 16 আর 1 17, ঠিক আছে। বা এর 2 গুণ 85, 2 গুণ করলে কত হবে 170। তাহলে এইটা মানে আমি কি লিখতে পারবো, 170% অফ 840-এর থেকে একটা 2 ওদিকে গুণ করে দিয়েছি, মানে এটা 2 দিয়ে ভাগ করে দেবো, 4 × 2 = 8, 2 × 2 = 420। তাহলে এইটা আর এটা সমান ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। এটা কেন করলাম না, পার্সেন্ট দিয়ে দুটো শূন্য কাটতে আমার সুবিধা হবে, ঠিক আছে। এবার এর মানেটা আলটিমেটলি কী দাঁড়িয়ে গেল, 17 × 42, এটা গুণ করলেই হয়ে যাবে আমার। তাহলে আমার আর এই 100 লিখে কাটাকুটি করা লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। আর এটা গুণ করা খুব সহজ, 17 × 2 = 34, 4 হাতে 3, 4 × 17 = 68, 68 আর 3 71, হয়ে গেল 714 অ্যান্সার, বুঝে গেল। এইভাবে কিন্তু তোমাদের এগুলো করতে হবে, এগুলো জানা থাকলে তোমাদের কিন্তু পার্সেন্টেজের অঙ্ক করতে অনেক সুবিধা হবে, ঠিক আছে। তাহলে চলো অঙ্কে আসা যাবে। এবার ফার্স্ট অঙ্ক কী বলা আছে, একটি সংখ্যাকে 5/3 দ্বারা গুণ করার পরিবর্তে 3/5 দ্বারা গুণ করা হলো, তাহলে কত শতাংশ ভুল হলো, ঠিক আছে। তাহলে আমি ধরে নেবো সংখ্যাটা কত, ঠিক আছে। কী করে ধরবো, এই হরে যেটা আছে, তলায় যেটা আছে, এর তলায় কত আছে 3, আর এর তলায় কত আছে 5। তাহলে 3 আর 5-এর আমি কি করব, এলসিএম নিয়ে নেবো, ঠিক আছে, লসাগু নিয়ে নেবো। তাহলে এলসিএম অফ 3 আর 5, এলসিএম অফ 3 আর 5 করলে কত হয় 15, ঠিক আছে। তাহলে আমি ধরে নেবো যে সংখ্যাটি 15, ঠিক আছে। আমি ধরে নিলাম যে সংখ্যাটি 15, এটা করতে গিয়ে আমার কাটাকুটি করতে সুবিধা হবে, ঠিক আছে। তাহলে আমার গুণ করার কথা ছিল কত দিয়ে, 5/3 দিয়ে। তার মানে আমি রিয়েল নাম্বার কত পেতাম, 5/3 দিয়ে যদি গুণ করতাম, 3 দিয়ে কাটলে 3 × 5 = 15, মানে 5 × 5 = 25। তাহলে আমি রিয়েল নাম্বার পেতাম কত, 25। কিন্তু আমি ভুল করে কত পেয়ে গেলাম, রং নাম্বার কত পেয়ে গেলাম না, আমি গুণ করলাম এটা কত দিয়ে, 3/5 দিয়ে। 3/5 দিয়ে গুণ করলে কত হবে 15-কে, 5 3 × 5 = 15, 3 × 3 = 9। তাহলে আমার পাওয়া দরকার ছিল রেজাল্ট 25, কিন্তু আমি পেয়ে গেলাম রেজাল্ট 9, তাই তো। তাহলে ভুল হলো, এই ভুলটা কত হলো, এই ডিফারেন্সটা কত 16। তাহলে 16 ভুল হলো, কার উপরে, 25-এর উপরে। কেন, কারণ রিয়েল নাম্বার তো 25, আমার তো 25 পাওয়ার কথা, কিন্তু পেলাম আমি 9, তাহলে 16 আমার ভুল আসলো। তাহলে এইটা মানে কত পার্সেন্ট করলে হয়ে গেল 100%। তাহলে 25-কে 100 দিয়ে কাটলে 4, তাহলে 4 × 16 = 64। তাহলে ভুল হলো কত পার্সেন্ট, 64% আমার ভুল গিয়েছে, ঠিক আছে। নেক্সট পরের কোশ্চেনটা কী আছে, দুটি সংখ্যা, ঠিক আছে, একটি তৃতীয় সংখ্যা থেকে যথাক্রমে 25% ও 65% বেশি। আচ্ছা, সংখ্যা দুটির অনুপাত কত, ঠিক আছে। তার মানে এখানে কি বলতে চাইছে, এক্স ওয়াই জেড যদি 3টে সংখ্যা হয়, তার মধ্যে এই প্রথম দুটি সংখ্যার সঙ্গে জেডের তুলনা করেছে। কি বলেছে, এক্স জেডের থেকে 25% বেশি, আর ওয়াই জেডের থেকে 65% বেশি। এখন সংখ্যা দুটির অনুপাত বের করতে বলেছে, মানে এক্স আর ওয়াইয়ের অনুপাত বের করতে বলেছে, বোঝা গেল। এক্স আর ওয়াইয়ের সাথে জেডের তুলনা করেছে আলাদাভাবে, তারপর এক্স আর ওয়াইয়ের মান বের করতে বলেছে। খুব সহজ অঙ্ক। তাহলে x/z আগে আমি বার করে নিই। x/z কী করে বার করব, বলা আছে এক্স জেডের থেকে 25% বেশি, 25%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, 1/4। তাহলে জেড যদি 4 হয়, এক্স তো তার থেকে 1 ইউনিট বেশি, তার মানে এক্স হবে কত, 5। সিমিলারলি y/z কত হবে, বলেছে 65% বেশি, ওয়াই জেডের থেকে 65% বেশি। 65% মানে কত, 5 × 13%, আর 5% মানে কত, 1/20। তাহলে 13/20, ঠিক আছে। তার মানে জেডের থেকে 65% বেশি, তার মানে জেড যদি 20 হয়, তাহলে ওয়াই কত হবে, 20 + 13 মানে কত, 33 হবে, বোঝা গেল। এবার জেডটাকে সব জায়গায় সমান করতে হবে, এখানে 20 আছে, মানে এখানেও জেড 20 করার জন্য এখানে কত দিয়ে গুণ করতে হবে, 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা হবে 25, এটা হবে 20। তাহলে এখন জেডও 20 হয়ে গেল, তাহলে এক্স আর ওয়াইয়ের অনুপাতটা কত হলো, 25:33। এইটা হয়ে যাবে আমাদের অ্যান্সার, অপশান নাম্বার ডি। বোঝা গেল, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট বলা আছে কি, এ বি এর থেকে 25% বেশি, ঠিক আছে। তারপর কি বলা আছে, বি সি এর থেকে 40% কম। যদি সি ডি এর থেকে 30% বেশি হয়, তাহলে এ ডি এর থেকে কত পার্সেন্ট কম।
ঠিক আছে, যা যা আছে আগে ফটাফট লিখে ফেলি। এ বি এর থেকে 25% বেশি, 25%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হয়? 1/4। তাহলে বি যদি 4 হয়, এ কত হবে? 5। বোঝা গেল? এবার কী বলা আছে? বি সি এর থেকে 40% কম। তাহলে বি এখানে আছেই, আমি এখানে সি লিখলাম। তাহলে 40%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 20% মানে কত? 1/5। তাহলে 40% মানে কত? 2/5। ঠিক আছে, তাহলে বি সি এর থেকে 40% কম। তার মানে সি যদি 5 হয়, তাহলে বি তার থেকে 2 কম। তার মানে বি কত হবে? 3। বোঝা গেল? তারপরটা কি বলেছে? সি আর ডি এর মধ্যে রিলেশন বলেছে। কি বলেছে? সি ডি এর থেকে 30% বেশি। 30%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 10% মানে কত? 1/10। তাহলে 30% মানে কি? তার 3 গুণ, তার মানে 3/10। তাহলে সি ডি এর থেকে 30% বেশি। তাহলে ডি যদি 10 হয়, তাহলে সি তার থেকে 3 বেশি, মানে সি হবে 13। এইবারই এটা ইকুয়াল করতে হবে। ঠিক আছে, ইকুয়াল করার জন্য কী করতে হবে? এখানে 4, এখানে যেটা যেটা গ্যাপ গ্যাপ আছে সেগুলো বসিয়ে দিতে হবে। এখানে 4 বসিয়ে দেবে, এখানেও 4 বসিয়ে দেবে। এখানে এর পাশে কী আছে? 5, এর 5 বসিয়ে দেবে। এর আগে সামনে ফাঁকা আছে, মানে এখানে 3 বসিয়ে দেবে। এর আগে সামনে ফাঁকা মানে এটা 13 বসিয়ে দেবে। এর আগে সামনে ফাঁকা মানে এখানে 13 বসিয়ে দেবে। এবার আমাকে কী বলেছে? এ ডি এর থেকে কত পার্সেন্ট কম। তাহলে এ আর ডি এর মধ্যে আমার তুলনা করতে হবে। তাহলে মাঝখানের বি সি এটা নিয়ে আমি বেশি চাপ নেবো না। এবার এ আর ডি এর মধ্যে রেশিও বের করতে পারলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো কাটাকুটি যায় কিনা কিছু। 5 দিয়ে 5 কাটলাম, আর কিছু যাচ্ছে? আর কিছু যাচ্ছে না। তাহলে এটা হচ্ছে কত? 3 × 39 ইস টু ডি এর ভ্যালু কত হচ্ছে? 40। তাহলে ডি কত বেশি হচ্ছে? তাহলে কি আছে? এ ডি এর থেকে কত পার্সেন্ট কম? এ ডি এর থেকে কত পার্সেন্ট কম? আচ্ছা, এ কম কত পার্সেন্ট? 1 কম, তাই তো? কার থেকে? ডি এর থেকে। তাহলে ডি এর সাপেক্ষে কত কম? 1/40। তাহলে 1/4% মানে কত? 1/4 মানে হয় কত? 25%। কিন্তু এখানে 1/40 বলেছে, তার মানে কী হবে? নিশ্চয়ই 2.5% হবে অ্যান্সার। বোঝা গেল? কিংবা কিংবা তোমরা এখানে 100 দিয়ে চাইলে গুণ করেও দেখতে পারো, দেখবে 2.5ই হবে। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, পরেরটা কী আছে? বলা আছে 180-র 15%-এর সাথে কত যোগ করতে হবে যাতে যোগফল 360-এর 20% হয়। আমি ভাবছিলাম ফার্স্টে যে এগুলো এত সহজ অঙ্ক, এগুলো দেবো কি না, আরও বেটার অঙ্ক দিতে পারতাম। ঠিক আছে, কিন্তু পরে দেখলাম আসছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে এইরকম টাইপের অঙ্ক অনেক আসছে। তাই ভাবছি যে একেবারে যদি না দিই তাহলে এগুলো তো আর প্র্যাকটিস হবে না, সেই জন্য তুললাম। ঠিক আছে, এগুলো খুবই সহজ অঙ্ক। যাই হোক, করো, যেহেতু পরীক্ষায় আসছে করতে তো হবে। তবে কি একদম বেস্ট মেথডে সলভ করতে হবে। ঠিক আছে, ওই 100 দিয়ে পাতিয়ে গুণ করে কাটাকুটি ওসব করবো না, মানে বেস্ট মেথডে ইউজ করবো। ঠিক আছে, চলো করা যাক। 180-র 15%-এর সাথে কত যোগ করতে হবে, তাই তো? তাহলে 180-র 15% কত হবে বলো দেখি, মুখে মুখে হিসাব করো। 180-র 10% কত? 180-র 10% মানে কত? 1/10। তাহলে 0 কেটে গেলে 180-র 10% কত হয়? 18। তাহলে 5% কত? তার অর্ধেক, তাই তো? 5% 10%-এর অর্ধেক। তাহলে 10% যদি 18 হয়, তাহলে 5% কত? 9। তাহলে এটার মানে কত দাঁড়িয়ে গেল? 27। মুখে মুখেই হয়ে যাবে। 180-র 15% কত? 27 হয়ে গেল। বা এইভাবেও করতে পারো, যেটা আমি তোমাদের বললাম, যে এখানে 15 আছে, এটাকে 30 বানিয়ে নাও। তাহলে এর থেকে একটা 2 নিয়ে নিচ্ছ, মানে এখানে কি, এখানে আলটিমেটলি কত হলো? 90 × 30%, এরকম হয়ে গেল। তাহলে 0 দিয়ে পার্সেন্টেজ কেটে গেলে আলটিমেটলি 27 হবে। এইভাবেও করতে পারো, যেভাবে খুশি। এবার বলেছে কি এর সাথে কত যোগ করলে, ধরো আমি এক্স যোগ করলাম, যোগফল 360-এর 20% হবে। তাহলে দেখো 360-এর 20% বের করা কত সহজ। 0 সাথে পার্সেন্টেজ কেটে দিলাম, হয়ে গেল। তারপরে 36 × 72। ঠিক আছে, তাহলে এক্স ইকুয়ালস টু কত হবে? 72 - 27। এটা করলে কত হবে অ্যান্সার? 45। ঠিক আছে, নেক্সট। যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি পায় এবং প্রস্থ 20% হ্রাস পায়, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল x% বৃদ্ধি পাবে। এক্সের মান কত? এখানে একটু কোশ্চেনটা ভুল আছে মনে হচ্ছে, বৃদ্ধি তো পাবেই না, যখন এইরকম চেঞ্জ হয় সবসময় হ্রাস পায়। ঠিক আছে, আবার যেহেতু হ্রাসের পরিমাণটা বেশি 10-এর থেকে, 20 যেহেতু, সুতরাং হ্রাসই পাবে। যাই হোক, এটা হ্রাস পাবে হবে। ঠিক আছে, হ্রাস পাবে হবে। চলো করো, একদম সহজ। কী সূত্র ইউজ করতে হয়? x + y + xy × 100। যেখানে বৃদ্ধি পাবে সেখানে প্লাস, আর যেখানে হ্রাস পাবে সেখানে মাইনাস। তাহলে 10-এর আগে প্লাস কেন? কারণ দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে, প্রস্থ হ্রাস পাচ্ছে। -20 প্লাসে মাইনাসে মাইনাস, 10 × 20 মানে 200/100, এত পার্সেন্ট। এটা হবে চেঞ্জ। 0 কাটা গেল, এটা হিসাব করলে হয় -10 -10 আর -2 মানে -12%। ক্ষেত্রফল -12% চেঞ্জ মানে কি?
12% হ্রাস পাবে। ঠিক আছে, তাহলে অপশান বি হবে কারেক্ট। বোঝা গেল? নেক্সট কী বলা আছে, যদি একটি ভগ্নাংশের লব 50% বৃদ্ধি পায় এবং হর 20% হ্রাস পায়, তাহলে ভগ্নাংশটি হয় কত? 25/36। ঠিক আছে, প্রকৃত ভগ্নাংশটি কত? ঠিক আছে, করি। তাহলে যদি আমি ধরে নিই যে প্রকৃত ভগ্নাংশটি হলো x/y, ঠিক আছে, তাহলে লবকে 50% বাড়াও, তাহলে এক্স নিজেই নিজের 100%, তার সঙ্গে আরও 50% যোগ হচ্ছে, তার মানে এক্সের 150% বাই হর 28% হ্রাস পাচ্ছে, ওয়াই নিজেরই 100%, তার থেকে 28% হ্রাস পাচ্ছে মানে কত? 100 থেকে 28 কমিয়ে দাও, 100 থেকে 30 কমালে কত হয়? 70, কিন্তু 28 কমাচ্ছে মানে 72, তাহলে ওয়াইয়ের 72%। এইটাই কষ্ট কত বলা আছে? 25/36। এখান থেকে x/y বের করলেই হয়ে যাবে, x/y বের করলে হয়ে যাবে। পার্সেন্ট দিয়ে পার্সেন্ট কেটে গেল, 36 দিয়ে 72 করলে 2, 25 দিয়ে 150 করলে কত? 6, 6 25 150, আর 2 দিয়ে 6কে কাটলে 3, তাহলে আলটিমেটলি x/y কষ্ট কত দাঁড়াচ্ছে? ওপরে 1 আর এই 3টে এপাশে চলে আসবে, 1/3। তাহলে প্রকৃত ভগ্নাংশটি কত? 1/3। সহজ অঙ্ক একদম। ঠিক আছে, নেক্সট বলা আছে যদি 60% ইন্টু বা 60% অফ মনে করে নাও, 60% অফ x মাইনাস ওয়াই ইকোয়াস টু 45% অফ এত হয়, ওয়াই ইকোয়াস টু k% অফ এক্স হয়, তাহলে কে এর ভ্যালু বা কে এর 21% কত হবে? ঠিক আছে, তাহলে করো। সিমিলারলি এখানে পার্সেন্টেজ কেটে দিলে দুই দিক থেকে। ঠিক আছে, 15 দিয়ে কাটলে 3 15 45, 60কে কাটলে কত হবে? 4 15 60, তাহলে আলটিমেটলি কী হচ্ছে? 4x মাইনাস ওয়াই ইকোয়াস টু 3x প্লাস ওয়াই। বোঝা গেল এই পর্যন্ত? এবার XY ক্যালকুলেশন করে নাও, এদিকে 4x হবে, এদিকে 3x হবে, তাহলে বাম পাশে আনলে হবে 4x মাইনাস 3x, মানে একটা x, এদিকে হবে 3y আর এদিকে 4y হবে মাইনাস 4y, তাহলে ওপাশে গেলে হবে প্লাস 4y, তাই তো? তাহলে হবে 7y। বোঝা গেল এই পর্যন্ত? তাহলে এখানে কি বলেছে? y k% অফ x, তাই তো? তাহলে আমি যদি এটা সেরকম বানাই, তাহলে y 1/7 ইন্টু এক্স, তাহলে এইটা আর এইটা যদি এখন তুলনা করি, তাহলে আমি এখান থেকে কী বলতে পারবো? যে k% এর ভ্যালু কত? 1/7। বোঝা গেল? এখন কি বলেছে? তাহলে কে এর 21% কত? তাহলে কে এর তার মানে 21% অফ কে এর 21% বার করতে বলেছে। তাহলে আমি কি বলেছি? এটা মানে আমি আবার কি লিখতে পারবো? k% অফ 21 লিখতে পারবো, একই ব্যাপার। x% অফ ওয়াইও যায়, y% অফ এক্সও যায়। এবার k%-এর ভ্যালু কত? 1/7, তাহলে 1/7 ইন্টু 21, এটা করলে 7 দিয়ে 21 কাটলে 3, তাহলে অ্যান্সার হবে কত? 3। বোঝা গেল? একদম সহজ। নেক্সট এইবার একটু আস্তে আস্তে লেখা অঙ্কর দিকে যাচ্ছে। ঠিক আছে, বলা আছে কি তেলের দাম 20% বৃদ্ধি পায় কিন্তু এর ব্যবহার 8.1/3% হ্রাস পায়, তাহলে খরচ কত পার্সেন্ট বৃদ্ধি বা হ্রাস পাবে? ঠিক আছে, তাহলে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, খরচ, ঠিক আছে, খরচ বা কনজামশনও বলতে পারো, এটা মানে কি? যে দাম ইন্টু কত ইউনিট আমি ইউজ করছি, তাই না? এইটাই হলো তো খরচ। ধরো একটা জিনিসের দাম, একটা লজেন্সের দাম ধরো 5 টাকা, আমি যদি দুটো ইউজ করি তাহলে বা দুটো আমি যদি কিনি তাহলে 5 দুগুণে 10, তাহলে আমার খরচ হচ্ছে কত? 10 টাকা, তাই তো? তাহলে খরচটা কিসের সঙ্গে সমান? দাম ইন্টু ইউনিট, কত ইউনিট আমি কিনছি তার সাথে। ঠিক আছে, এবার কি বলেছে দেখো, তেলের দাম 20% বৃদ্ধি পায়। ঠিক আছে, তাহলে 20%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত? 1/5। তাহলে আগে দাম ছিল 5, এখন বৃদ্ধি পেয়ে দাম হয়েছে 6। বোঝা গেল? প্রাইস চেঞ্জ হলো 5 থেকে 6। এতে ব্যবহার 8.1/3% হ্রাস পায়, তাহলে 8.1/3%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত হয়? এটা মানে কত? এরমভাবেও হিসাব করতে পারো, 3 8 24 যোগ 1 25, মানে 25/3%। পার্সেন্ট মানে 1/100, তাহলে 25 দিয়ে 100 কাটলে 4, মানে 1/12। এবার ডাইরেক্ট মনে রাখতে হবে যে এটা 1/12 মানে 8.1/3%। আর আমি কীভাবে হিসাব করলাম দেখো, এটাও তোমরা চাইলে হিসাব করে নিতে পারো। 3 8 24 আর 1 25, তাহলে 25/3%। আর পার্সেন্ট তুললে কত হয়? 1/100 হয়, তাহলে 25 দিয়ে 100 কাটলে 4, মানে 1/12। ঠিক আছে, তার মানে ব্যবহার আগে যদি 12 ইউনিট করতো, এখন 1 ইউনিট কমে গেছে। তাহলে ইউজ যদি বলি, আগে ছিল 12 ইউনিট, এখন 1 ইউনিট কমে গেছে, মানে 11 ইউনিট করছে। ঠিক আছে, তাহলে বলেছে খরচ কত বৃদ্ধি বা হ্রাস, তাহলে এটা গুণ করে দিলেই হয়ে গেল। তাহলে গুণ করে অনুপাত বার করলেই আমি বের করতে পারবো কত বৃদ্ধি বা হ্রাস পেলো। ঠিক আছে, আচ্ছা তাহলে কাটাকুটিটা করে দিই, 6 2 12,
এবার গুণ করে দিই 5 দুগুণ 10 = 11, ঠিক আছে। তাহলে আগে 10 টাকা খরচ হতো, এখন 11 টাকা খরচ হয়। তাহলে খরচ বাড়ছে কত? 1 টাকা। কত টাকার ওপরে? 10 টাকার ওপরে। তাহলে 1/10 মানে 10% বৃদ্ধি, খরচ বেড়ে গেছে। অ্যান্সার হবে কি তাহলে? অপশান নাম্বার এ। বোঝা গেল? একদম সহজ অঙ্ক ছিল, ঠিক আছে। নেক্সট বলা আছে একটি বিদ্যালয়ে 60% ছাত্র বালক এবং বাকিরা বালিকা, তার মানে 40% বালিকা, ঠিক আছে। যদি কোনো একটি পরীক্ষায় বালকদের 20% ফেল করে এবং বালিকাদের 65% পাস করে, তাহলে মোট কত পার্সেন্ট স্টুডেন্ট পরীক্ষায় পাস করেছে? ঠিক আছে, চলো করা যাক। তাহলে টোটাল ছাত্র যদি 100 হয়, তার মধ্যে বয়েজ কতটা? 60% মানে ধরো 60, আর গার্লস কত? 40%, বাদ বাকি মানে 40% মানে 40, ঠিক আছে। যদি কোনো একটি পরীক্ষায় 20% বালকদের ফেল করে, তাহলে পাস আর ফেল, ঠিক আছে। তাহলে 20% ফেল করে কত? 60 20% কত? 60 10% করলে কত হয়? 6, 20% কত? 12। তাহলে পাস করে নিশ্চয়ই 80%। তাহলে 60 80% করলে কত হয়? 6 8 48, ঠিক আছে। দেখো 48 যোগ 12 করে দেখো 60 আসছে। আর গার্লসের কী বলেছে? 65% পাস করে, তাহলে ফেল করে কত পার্সেন্ট? নিশ্চয়ই পাস আর ফেল, তাই তো। তাহলে 65% পাস করে, তাহলে ফেল করে কত পার্সেন্ট? নিশ্চয়ই 35% ফেল করে। তাহলে 40-র 35% কী করে বার করব বলো? একদম সহজ। কী করব? এইটা মানে আমি কি ধরে নেবো? যে 20-র 70% ধরে নেবো। 20-র 70% কী করলাম? এই দুইটা এর সাথে একটা গুণ করে দিলাম। এবার 20-র 70% যখন করবো, তখন পার্সেন্ট আর দুটো শূন্য কেটে দেবো, মানে আলটিমেটলি কত হবে? 14। তাহলে ফেল করে 14 জন, পাস করে কতজন? 65%। তাহলে 40 জনের মধ্যে যদি 14 জন ফেল করে যায়, বাদ বাকি পাস, সেটাই হয়ে যাবে 65%, মানে সেটা কত হবে? 20 আর 10 30 40, ঠিক আছে, হয়ে গেল। এবার কি বলেছে? তাহলে মোট কত পার্সেন্ট স্টুডেন্ট পরীক্ষায় পাস করে? তাহলে ছেলেদের পাস করলো 48, মেয়েদের পাস করলো 26। তাহলে এই দুটো যোগ করে দাও, 40 আর 20 60, 68 আর 6 74, ঠিক আছে। তাহলে 74 জন কী করলো? পাস করলো। 100 জনে 74 জন মানে 74%, এটাই হয়ে যাবে অ্যান্সার। বুঝে গেল? নেক্সট, রাহুল তার আয়ের 80% খরচ করে। যদি তার আয় 12% বৃদ্ধি পায় এবং সঞ্চয় 10% হ্রাস পায়, তাহলে তার খরচ কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? ঠিক আছে, করা যাক। ধরো তাহলে এমনি রেশিও মেথডেও করা যাবে, বা 100 ধরে নিয়েও করলেও হবে, একই ব্যাপার, ঠিক আছে। 100 ধরে নাও, 100 ধরলে সুবিধা হবে। ধরো তাহলে ইনকাম ধরো 100 টাকা, ঠিক আছে। তার আয়ের 80% খরচ করে, খরচ মানে এক্সপেন্ডিচার, ঠিক আছে। এক্সপেন্ডিচার হলো 80 টাকা, ঠিক আছে। তাহলে সেভিংস কত? না সেভিংস হলো 20, ঠিক আছে। তাহলে তার আয় 12% বৃদ্ধি পায়, তাহলে 100 12% মানে কত? 12। তাহলে আয় ছিল 100, 12 বেড়ে হলো 112, বোঝা গেল। সঞ্চয় 10% হ্রাস পায়, তাহলে আগে 20 টাকা সঞ্চয় হলে এখন কত কমে যাচ্ছে? তার 10%, তাহলে 20 10% কত? 2। তাহলে 20 সঞ্চয় হয়ে গেল কত? 18, বোঝা গেল। তাহলে খরচ কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? তাহলে এখন দেখো, ইনকাম 112, 18 টাকা খরচ করছে, তাহলে 18 টাকা সেভিংস করছে, তাহলে খরচ করছে কত? সেকেন্ড কেসটাই 112 - 18 করে দাও, 112 থেকে 12 বাদ দিলে হয় 100, আর 6 কমিয়ে দাও, তাহলে 94, ঠিক আছে। এবার এইটার মধ্যে তুলনা করতে হবে, ব্যাস, আর কিছু না। বলেছে খরচ কত পার্সেন্ট বৃদ্ধি পাবে, তাহলে 80 থেকে 94 বাড়লো কত? 14, কতর ওপরে? 80-র ওপরে, তাহলে ইন্টু 100%, এটা বার করলে হয়ে গেল, বোঝা গেল। 0 0 কাটা গেল, একটা 4 2 8 আর 5 2 10, তাহলে 5 আর আরেকটাও কাটাকুটি যাবে, 2 দিয়ে কাটলে 7 2 14 উপরে, আর নিচে 2 2 2 4, তাহলে কত হবে? 35/2%, মানে 17.5%, বোঝা গেল। তাহলে অপশন নাম্বার সি হবে কারেক্ট। নেক্সট, যখন চিনির দাম 28% বৃদ্ধি পায়, একটি পরিবার তার ব্যবহার কমিয়ে দেয়, যাতে প্রতি মাসে খরচ শুধুমাত্র 12% বৃদ্ধি পায়, ঠিক আছে। যদি পরিবারটি আগে প্রতি মাসে 18.4 কেজি চিনি ব্যবহার করত, তাহলে বর্তমানে প্রতি মাসে কত পরিমাণ চিনি ব্যবহার করে? কি বললাম আগে একবার, যে খরচ সেটা কী করে বার করা হয়, নাকি প্রাইস ইন্টু কনজামশন, বা কত ইউনিট আমি কিনছি তার উপরে, এইভাবে ক্যালকুলেশন করা হয়, ঠিক আছে। এবার দেখো কীভাবে করবো এটা। চিনির দাম 28% বৃদ্ধি পেয়েছে, তাহলে
28%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, বা 100 ধরেও করতে পারো, একই ব্যাপার। 100 ধরে করলে কি পরে কাটাকুটি করতে হয়, আর ফ্র্যাকশন ভ্যালু যদি আগেই ইউজ করে নাও তার মানে কি সেটা তুমি কাটাকুটি করেই নিলে, ঠিক আছে। 28% মানে কত, 4 × 7 × 4%, তাই না? আর 4% মানে কত, আবার 1/25, তাহলে 7/25, ঠিক আছে। তার মানে আগে ছিল দাম 25, এখন 7 বেড়ে গেছে, 25 আর 7 কত, 32, 32। তাহলে চিনির প্রাইস কি চেঞ্জ হলো, 25 থেকে 32। তোমরা চাইলে 100 থেকে 128 করতে পারো, কাটাকুটি করলে দেখবে 25 থেকে 32ই হবে, ঠিক আছে। এবার কি হয়েছে, যে ব্যবহার কমিয়ে দিয়েছে, ঠিক আছে, যাতে খরচ শুধুমাত্র 12% বৃদ্ধি পায়, ঠিক আছে। তাহলে ইউজটা আমি জানি না, ইউজের রেশিওটা আমাকে বের করতে হবে। তাহলে ধরে নিলাম আগে আমি এক্স ইউনিট খরচ করতে, এখন ওয়াই ইউনিট খরচ করছে। তাহলে এই দুটো যদি গুণ করে দিই, প্রাইস ইন্টু ব্যবহার, ঠিক আছে, বলেছে না ব্যবহার কমিয়ে দিয়েছে। তাহলে ধরে নিলাম আগে এক্স ইউনিট ব্যবহার করতে, এখন ওয়াই ইউনিট ব্যবহার করে, ঠিক আছে। তাহলে প্রাইস ইন্টু ইউনিট, কত ইউনিট ব্যবহার করছে, এই দুটো গুণ করলেই তো আমি কস্ট পেয়ে যাব, খরচ পেয়ে যাব, ঠিক আছে, বা এক্সপেন্ডিচার পেয়ে যাব। কী বলেছে, খরচ শুধুমাত্র 12% বৃদ্ধি পায়। 12%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, 12% মানে কত, 3 × 4%, আর 4% মানে কত, 1/25, তার মানে 3/25। তার মানে আগে যদি 25 টাকা খরচ হতো, এখন 3 টাকা বেশি খরচ হয়। তার মানে আগে 25 টাকা খরচ হলে এখন 28 টাকা খরচ হয়। বোঝা গেল? তাহলে এটাই সিম্পল ব্যাপার। এবার এই দুটো গুণ করে দাও, হয়ে গেল, রেশিও করে অনুপাত করে দাও। তার মানে আলটিমেটলি কী হবে, 25x/32y, এটা কিসের সঙ্গে সমান, নাকি 25/28-এর সঙ্গে সমান। তাহলে এখান থেকে এক্স ওয়াইয়ের রেশিওটা বের করে নাও, 25 কেটে গেল, এটা কাটলে কত হবে, 4 দিয়ে কাটলে 4 × 7 = 28, 4 × 8 = 32। তাহলে x/y কষ্ট কত হচ্ছে, 8/7। বোঝা গেল? তাহলে কী বলেছে, এর ব্যবহার কমিয়ে দিলে এত হয়। বলেছে যদি পরিবারটি আগে প্রতি মাসে 18.4 কেজি চিনি ইউজ করতো, বর্তমানে কত চিনি ইউজ করে। তাহলে আগে কত চিনি ইউজ করতো এক্স, এখন করে কত ওয়াই। তাহলে এই এক্স মানে কত, 8, তাহলে 8-এর ভ্যালু বলা আছে কত, 18.4 কিলো। 7-এর ভ্যালু বের করতে হবে, ঠিক আছে। তো আমি একটু ক্লিয়ার করে নিই, এখানে আর জায়গা নেই, এখানে একটু ক্লিয়ার করে নিই, ঠিক আছে। তাহলে কি বলা আছে, 8-এর ভ্যালু 18.4, তাই তো। তাহলে 1-এর ভ্যালু কত, 18.4/8, তাহলে 7-এর ভ্যালু কত, এটা বের করলে হয়ে যাবে। বোঝা গেল? দেখো এটা কাটাকুটি করো, 4 দিয়ে কাটো, 4 × 2 = 8, 4 দিয়ে কাটলে 4 × 4 = 16, 17, 18, 2 × 24, 4 × 6 = 24, ঠিক আছে। আর 2 দিয়ে কাটো 23, 2.3, ঠিক আছে। তাহলে 2.3 × 7, এটা করলে কত হবে, 7 × 2 = 14, আর 3 × 7 = 21, মানে 14 প্লাস 2.1 মানে 16.1, ঠিক আছে। এটা হয়ে যাবে অ্যান্সার। বোঝা গেল? নেক্সট কী বলা আছে, এ এবং বি তাদের আয়ের যথাক্রমে 60% ও 75% খরচ করে, ঠিক আছে। যদি এ এর সঞ্চয় বি এর সঞ্চয়ের থেকে 20% বেশি হয়, তাহলে এ এর আয় বি এর আয়ের থেকে কত শতাংশ কম। ঠিক আছে, করো, তুলনামূলক একটা অঙ্ক দিয়েছে, বেশি কিছু না, সহজ অঙ্ক, চলো করা যাক। তাহলে এ এর ক্ষেত্রে ইনকাম টু এক্সপেন্ডিচার কত, এ 60% খরচ করে, তাই তো। তাহলে 60%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত হয়, 20%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত হয়, 1/5। তাহলে 60%-এ কত হবে, 60% 20%-এর কত গুণ, 3 গুণ, তার মানে 3/5। এইভাবে কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে, এটা মনে রাখলে দেখবে তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে যদি 5 টাকা সে আয় করে, তাহলে সে খরচ করে কত, 3 টাকা এ। তাহলে সেভিংস করে কত, 3 টাকা যদি খরচ করে, তাহলে নিশ্চয়ই 2 টাকা সেভিংস করে। আর বি এর ক্ষেত্রে কী হবে, ইনকাম টু এক্সপেন্ডিচার টু সেভিংস রেশিওটা কত হবে, বলেছে বি 75% টাকা খরচ করে, ঠিক আছে। তাহলে 75% কী করে বার করবো, 25% মানে কত, 1/4। তাহলে 25%-এর কত গুণ 75%, 3 গুণ, তাহলে 3/4। তাহলে 4 টাকা যদি বি ইনকাম করে, তার মধ্যে 3 টাকা খরচ করে, তাহলে 1 টাকা নিশ্চয়ই সঞ্চয় করে। এখন কি বলা আছে, এ এর সঞ্চয় বি এর সঞ্চয়ের থেকে 20% বেশি, তার মানে এ আর বি এর সঞ্চয়ের অনুপাতটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। এ আর এখানে আলাদা করে করিনি, এ আর বি এর সঞ্চয়ের অনুপাত দিয়েছে সেভিংসের। কি বলা আছে, এ এর সঞ্চয় বি এর সঞ্চয় থেকে 20% বেশি, 20% ফ্র্যাকশন ভ্যালু কত, 1/5। তাহলে বি এর যদি 5 হয়, তাহলে এ এর তার থেকে 1 ইউনিট বেশি, মানে 6, এই অনুপাতটা দেওয়া আছে, ঠিক আছে। এখন কি বলেছে, তাদের আয় কত শতাংশ কম, ঠিক আছে। তাহলে এবার
এই দুটোর মধ্যে আমি আগে কী করি, এই 6 আর 5 এই জিনিসটা নিয়ে আসি সেভিংসটা, ঠিক আছে। সেভিংসটা 6 করার জন্য এখানে কত দিয়ে গুণ করতে হবে, 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে 3 দিয়ে গুণ করলে কত হবে, 3 5 15, 3 3 9, 3 2 6 হয়ে গেল সেভিংস এর, ঠিক আছে। আর বি এর সেভিংস 5 করার জন্য এটাকে আমাকে কত দিয়ে গুণ করতে হবে, 5 দিয়ে গুণ করতে হবে। 4 5 20, 3 5 15 আর 5। তাহলে এখন বি এর সেভিংস হয়ে গেল 5 আর এ এর সেভিংস হয়ে গেল 6, মানে এরা যেটা বলেছিল সেটা আমি মেনটেন করলাম। এখন এদের আয়ের তুলনা করতে হবে, তাহলে এবার আইটা আমি তুলে নেবো আলাদা করে। তাহলে এ ইস টু বি কত, আই কত 15:20, ঠিক আছে। এটা সিম্পলিফাই করলে কত, 5 দিয়ে কাটলে 4 5 20, 3 5 15। কী বলেছে, এ এর আয় বি এর আয়ের থেকে কত শতাংশ কম, তাহলে 3 আর 4 মানে 1 ইউনিট কম, কার থেকে, বি এর থেকে, মানে 4-এর থেকে কত কম, ঠিক আছে। তাহলে 1/4, 1/4 মানে কত পার্সেন্ট বলো তাড়াতাড়ি, 25%, ঠিক আছে। মুখস্থ রাখতে হবে কিন্তু এইগুলো, পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন যত মুখস্থ থাকবে পার্সেন্টেজের অঙ্ক তত তাড়াতাড়ি হবে, ঠিক আছে। নেক্সট কী বলা আছে, দুজন প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে যোগ্য ভোটারের 80% ভোট দেন, ঠিক আছে। তার মধ্যে 5% ভোট অবৈধ বলে ঘোষণা করা হয়। আচ্ছা, একজন প্রার্থী 10,545 ভোট পান, যা বৈধ ভোটের 75%, তাহলে যোগ্য ভোটারের সংখ্যা কত, ঠিক আছে। তাহলে চলো করা যাক। দুজন প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে যোগ্য ভোটারের 80% ভোট দেন, তাহলে টোটাল ভোটার হল ধরো 100%, ঠিক আছে। তার মধ্যে ভোট দিচ্ছে কতজন না 80%, বোঝা গেল। তার মধ্যে 5% ভোট অবৈধ বলে ঘোষণা হয়, তাহলে 80%-এর মধ্যে 5% যদি অবৈধ হয়, ঠিক আছে, তাহলে নিশ্চয়ই 80%-এর 95% ভোট বৈধ, ঠিক আছে। তাহলে 80%-এর 95% না বের করে আমি 80%-এর 5% বের করে বিয়োগ করে দিই, তাহলে হয়ে যাবে। তাহলে বলো 80%-এর 5% মানে কত হয়, কত হয়, 50 40, তাই তো, 400 মানে 4% হয়। 80%-এর 5%, 80%-এর 5% কত হয়, 5 দিয়ে 80-কে গুণ করলে কত হয়, 400, 400-র জন্য একটা পার্সেন্টেজ কেটে যাবে, তার মানে কি 4% হবে, বোঝা গেল। আশা করছি বুঝতে পেরেছ। এইগুলো যত তাড়াতাড়ি করতে হবে তত তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 4%, ওই হ্যাঁ 80-র 5% অবৈধ, তার মানে 4%, 80-র 5% মানে কত, 4%, ঠিক আছে। তাহলে 4% এর থেকে কমিয়ে দেবো, 80-র থেকে 4 কমিয়ে দিলে কত থাকে, 76%। তাহলে 100% যদি টোটাল ভোটার হয়, তার মধ্যে 80% ভোট দেন, এবার 80% ভোটের মধ্যে 5% অবৈধ, তাহলে 80%-এর 95% নিশ্চয়ই বৈধ, তাহলে 80%-এর 95% করে দেখো 76% আসবে, ঠিক আছে। এবার কি বলেছে, একজন প্রার্থী 10,545 ভোট পান, ঠিক আছে, যা বৈধ ভোটের 75%, তাহলে এই 76%-এর 75% মানে কত, এইটা। তাহলে 76%-এর 75%, আর 75%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত, 25% মানে কত, 25% মানে 1/4, তাহলে 75% মানে কত, 3/4। তাহলে 76%-এর 3/4 এটা কিসের সঙ্গে সমান, 10 5 4 5 এর সঙ্গে সমান, বোঝা গেল। এবার বলেছে যোগ্য ভোটারের সংখ্যা বের কত, মানে আলটিমেটলি আমাকে বার করতে হবে কি, যে 100%-এর ভ্যালু কত। টোটাল যোগ্য ভোটার তো আমি 100% ধরে নিয়েছিলাম, ঠিক আছে। তাহলে দেখো বুঝতে পারলে কি না, 100%, তার মধ্যে 80% ভোট দেন, তার মধ্যে 5% অবৈধ, তাহলে 5%, 80-র 5% বাদ দিয়ে দিলাম, 80-র 5% মানে কত 4%, তাহলে 4% বাদ দিয়ে দিলাম, থাকলো কত, 76%। তাহলে এইটা হলো পুরো বৈধ ভোট। এইবার 76%-এর 75% একজন প্রার্থী ভোট পেয়েছে, এবার সেইটা বলে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে 100%-এর ভ্যালু বের করলে হয়ে যাবে। 100% ইকুয়ালস টু, এবার বের করবো, আগে এখান থেকে বের করে দিই, কী করে বের করবো, কাটাকুটি করো, 4 দিয়ে 76-কে কাটলে কত হয়, 4 19 76, ঠিক আছে। আর 3 দিয়ে এটাকে কেটে দাও ফার্স্টে, 3 3 9, হাতে 1 15, 3 5 15, 3 1 3, হাতে 1 3 5 15, ঠিক আছে। এটা হলো, এবার 19 দিয়ে কাটো, 19 দিয়ে ডাইরেক্ট কেটে যাবে, বোঝাই যাচ্ছে। 19 1 19, তাহলে হাতে থাকে কত 16, 161, তাই তো। তাহলে 8 19 152, 161 মাইনাস 152 করলে কত হবে 9, তাহলে থাকে কত, থাকে কত 95, ঠিক আছে, 95। তাহলে 5 19 95, ঠিক আছে এই পর্যন্ত। তাহলে 185 হলো, কতর ভ্যালু হলো, 1%-এর ভ্যালু হলো 185, তাহলে 100%-এর ভ্যালু কত, 18500। এইটা হয়ে যাবে মোট যোগ্য ভোটারের সংখ্যা। অপশান নাম্বার বি হবে কারেক্ট।
বোঝা গেল? অপশান নম্বর বি হবে কারেক্ট, 18500। আশা করছি বুঝতে পেরেছ। এই কনসেপ্টটা রপ্ত করতে শেখো, ঠিক আছে? যারা এটাগুলো পারে তারা খুবই ভালো, যারা পারে না এই কনসেপ্টটা রপ্ত করতে শেখো, দেখবে খুব দ্রুত হয়ে যাবে, ঠিক আছে? কিছুই না, একটু লাইনটা ভালো করে পড়তে হবে, পড়ে যা যা বলেছে শুধু তাই তাই করে যেতে হবে, অটোমেটিক হয়ে যাবে, ঠিক আছে? যদি এই অঙ্কটা বুঝতে একটু সমস্যা মনে হয় যে পার্সেন্টেজ কীভাবে কী চেঞ্জ হলো বুঝলাম না, তাহলে কমেন্ট করো, আমি আবার কোনো একটা ছোটো ধরো শর্টস বা কিছুতে আমি আরও মানে ডিটেলসে এক্সপ্লেন করে দেবো, ঠিক আছে? আর যদি মনে করো যে ডিটেলসে আরও ডিটেলসে ক্লাস করাতে হবে, তাহলে সেটা ডিটেলসে পরে করিয়ে দেবো, ঠিক আছে? নেক্সট কী বলা আছে, যখন একটি ঘড়ির দাম 20% হ্রাস পায় তখন ঘড়িটি বিক্রি হওয়ার সংখ্যা 40% বৃদ্ধি পায়, ঠিক আছে? তাহলে বিক্রির শতকরা পরিবর্তন কত? একদম সহজ অঙ্ক। কী বলেছে, ঘড়ির দাম 20% হ্রাস পেয়েছে, 20%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত? 1/5, মানে আগে দাম ছিল 5, এখন 1 কমে গিয়ে দাম হচ্ছে কত? 4। এতে কী হচ্ছে না, ঘড়ি বিক্রি হওয়ার সংখ্যা 40% বৃদ্ধি পাচ্ছে, দাম কমে গেছে, সস্তা দেখেছে, লোকে কিনছে বেশি, ঠিক আছে? তাহলে আগে কি 40% ফ্র্যাকশন ভ্যালু বলো আগে, 20% মানে কত? 1/5, 40% মানে কত? 2/5। তাহলে তাহলে লোকে যদি আগে 5টা কিনতো, এখন লোকে সেখানে 7টা কিনছে, 2 ইউনিট বেশি কিনছে, ঠিক আছে? তাহলে আলটিমেটলি আগে 25 টাকা যদি সেল হতো, এখন কত টাকা সেল হয়? 28 টাকা সেল হয়, 3 টাকা সেল বেশি হয়, কতর ওপরে? 25-এর ওপরে। তাহলে 1/25 মানে 4%, আর 3/25 মানে কত? 3 × 4 মানে 12%, তাহলে সেল কত? 12% বৃদ্ধি পেয়েছে, বোঝা গেল? নেক্সট কী বলা আছে, দুজন প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে একজন প্রার্থী মোট বৈধ ভোটের 60% ভোট পান, ঠিক আছে? 20% ভোট অবৈধ বলে ঘোষণা করা হয়। আচ্ছা, যদি মোট এতজন ভোটার হয় তাহলে অপর প্রার্থী কতগুলো বৈধ ভোট পেয়েছে, ঠিক আছে? তাহলে করো, এটা করো। টোটাল ভোটার তো এখানে বলেই দিয়েছে, আরও সহজ এটা হয়ে যাবে। তাহলে টোটাল ভোটার কত? 16,250 জন। তার মধ্যে 20% ভোট অবৈধ বলে ঘোষণা করা হয়েছে, ঠিক আছে? তার মানে এতজন ভোটার সবাই এখানে ভোট দিয়েছে, এখানে যেহেতু বলেনি যে কতজন ভোট দেয়নি বা কিছু ধরে নিতে হবে, সবাই ভোট দিয়েছে, ঠিক আছে? এর তার মধ্যে কি 20% ভোট অবৈধ বলে ঘোষণা করা হয়েছে। তাহলে 20% ভোট অবৈধ যদি হয়, তাহলে বৈধ ভোট কত? নিশ্চয়ই 80%। তাহলে 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/5। তাহলে 1/5 যদি অবৈধ হয়, তাহলে নিশ্চয়ই 4/5 বৈধ। 80%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 4/5। এবার কী বলেছে, একজন প্রার্থী বৈধ ভোটের 60% ভোট পান, তাহলে অপরজন নিশ্চয়ই বৈধ ভোটের 40% পান, তাই তো? টোটাল ভোট এত, তার মধ্যে 20% অবৈধ, তাহলে 20% আমি বাদ দিয়ে দিলাম, আমি নিলাম কত? 80%, ঠিক আছে? এবার 80% নিয়ে নিলাম, এবার বলেছে যে বৈধ ভোটের একজন পেয়েছে 60%, তাহলে বৈধ ভোটের একজন যদি 60% পায়, অপরজন কত পাবে? বৈধ ভোটের 40% পাবে। তাহলে 40%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত? 20% 1/5, 40% 2/5। এইটা বার করতে পারলেই আমার অ্যান্সার হয়ে গেল, কিছুই নেই অঙ্কের মধ্যে, ঠিক আছে? তাহলে 5 × 5 = 25 দিয়ে ডাইরেক্ট একেবারে কাটি, 6 × 25 150, তাহলে 12 থাকে 125, 5 × 25 125, তাহলে 650 × 4 × 2, তার মানে 65-র সাথে 8 গুণ করতে হবে, ঠিক আছে? 0 50টা 40, 0 হাতে 4, 6 48 আর 4 52, এইটা হয়ে যাবে অপর প্রার্থী এত ভোট পেয়েছে। অপশন নম্বর সি হবে কারেক্ট, বোঝা গেল? নেক্সট কী বলা আছে, একটি ফ্ল্যাটের মূল্য এত টাকা, প্রতি বছর 10% হারে এর মূল্য হ্রাস পায়, 3 বছর পরের মূল্য কত হবে? ঠিক আছে, তাহলে প্রথম মূল্য ছিল কত? এত, 10% হারে হ্রাস পায়, তাই তো? 10% ফ্র্যাকশন ভ্যালু কত? 1/10। তাহলে 1/10 করে যদি কমে প্রতি বছর, তাহলে তার ভ্যালু থাকছে কত? 9/10। প্রতি বছর 1/10 করে কমে যাচ্ছে, তাহলে তার ভ্যালু থাকছে কত? 9/10। তাহলে পরের বারও 9/10, তারপরের বারও 9/10, এইটা হয়ে গেল আলটিমেটলি তার ভ্যালু। তাহলে 9-এর কিউব কত হয়? 729। যেখানে 729 থাকবে সেটাই আমি অ্যান্সার করে দেবো, আর বেশি কিছু আর কাটাকুটি নিয়েও তো চাপ নেবো না, বা শূন্য নিয়েও চাপ নেবো না, ঠিক আছে? যেহেতু 729 এক জায়গায় আছে, তাহলে এটাই অ্যান্সার হয়ে যাবে, আর বাদ বাকি শূন্য কেটে কুটে যা থাকবে থাকবে, অত চাপ নিলাম। তাহলে এখানে কি আছে পরের কোশ্চেনে, একজন ব্যক্তি তার মাসিক আয়ের 20% মুদিখানার দোকানে খরচ করে, অবশিষ্ট অংশের 30% ঘর ভাড়া দেন। এখন তার কাছে অবশিষ্ট 8,400 টাকা আছে, তার মাসিক আয় কত? তাহলে আমি যদি ধরে নিই যে তার মাসিক আয় 100 রুপিস, ঠিক আছে, সেখান থেকে 20% সে কী করে? মুদিখানায় খরচ করে, তাহলে 120% মানে কত? 20। তাহলে 100 থেকে 20 যদি বাদ দিই, তাহলে অবশিষ্ট কত থাকবে? 80 টাকা।
এইবার এখান থেকে কী করেন 30% ঘর ভাড়া দেন, তাহলে 80 30% কত 24, ঠিক আছে। তাহলে এখান থেকে 24 যদি বাদ দিই 80 থেকে কত থাকে 56। এই টাকাটা তার কাছে এখন অবশিষ্ট আছে, এইটা কিসের সঙ্গে সমান বলেছে না 8400। তাহলে 56-এর ভ্যালু যদি 8400 হয়, 100-এর ভ্যালু কত এটা বার করতে পারলে আমার হয়ে যাবে। তাহলে 8400/56 ইন্টু 100, ঠিক আছে। 7 দিয়ে কাটো 27টা 56, 7 দিয়ে কাটলে 7 12 84, 1200, 8 দিয়ে কাটলে 8 15 120 মানে 150। তাহলে 150 ইন্টু 100 তাহলে কী হবে 15,000 হবে আনসার। তাহলে তার মাসিক আয় কত 15,000 টাকা। বোঝা গেল? নেক্সট এখানে দেখো কি আছে, লবণের দাম 15% হ্রাস পেলে একজন ব্যক্তি 272 টাকায় আরও 2 কেজি বেশি লবণ কিনতে পারেন, ঠিক আছে। তাহলে এখন লবণের প্রতি কেজির মূল্য কত, তার মানে চেঞ্জ হওয়ার পর দাম কমার পরে এখন লবণের প্রতি কিলোর মূল্য কত, ঠিক আছে, সেটা আবার করতে হবে। এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আমি কি বলেছি সবসময় কী মনে রাখবে, প্রাইস ইকুয়ালস টু কি, সরি প্রাইস না, এক্সপেন্ডিচার, খরচ ইকুয়ালস টু কি প্রাইস ইন্টু কনজাম্পশন, ঠিক আছে। মানে কত টাকা প্রতিটির দাম আর আমি কত ইউনিট কিনছি সেইটাই হয়ে যাবে আমার খরচ। তাহলে এখানে সেইটাই করতে হবে। তাহলে 15%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, 5%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হয় 1/20। তাহলে 15% 5-এর 3 গুণ, তাহলে 15% মানে কত 3/20, ঠিক আছে। তাহলে আগে দাম ছিল 20, এখন 3 হ্রাস পেয়ে গেছে, তাহলে দাম হয়ে গেছে কত 17। তাহলে প্রাইসের অনুপাত কত হলো 20:17, ঠিক আছে। এবার কি বলেছে যে 272 টাকায় আরও 2 কেজি বেশি লবণ কিনতে পারেন, মানে আমার খরচটা কিন্তু সেমই আছে, খরচটা চেঞ্জ হচ্ছে না। তাহলে আমার যদি খরচ সেম থাকে তাহলে প্রাইস আর কনজাম্পশনের মধ্যে রেশিও কী হবে, এই রেশিও বলছি কারণ সম্পর্ক কী হবে, ব্যস্তানুপাতিক সম্পর্ক, ঠিক আছে। তো কনস্ট্যান্ট, আমার খরচ তো কনস্ট্যান্ট, খরচ যদি কনস্ট্যান্ট হয় তাহলে যদি দাম বাড়ে আমার কী করতে হবে, কনজাম্পশন কমাতে হবে, আর যদি দাম কমে আমার কি কনজাম্পশন বাড়াতে হবে, তাহলে ব্যালেন্স হয়ে যাবে, বজায় থাকবে। তাহলে প্রাইসের রেশিও যদি 20:17 হয় তাহলে কনজাম্পশানের রেশিও কত হবে 17:20 হবে। মানে আগে ধরো 20 টাকা করে প্রতিটা জিনিসের দাম ছিল, তখন আমি 17 ইউনিট কিনতাম, তাহলে 340 টাকা খরচ হতো। এখন দাম হয়ে গেছে 17 টাকা, তাহলে আমি এখন কত ইউনিট কিনতে পারবো, 20টা কিনতে পারবো, তাও আমার 340 টাকায় খরচ হবে, ঠিক আছে। বিষয়টা হলো এরকম। তাহলে এই ডিফারেন্সটা কত, কনজাম্পশনের ডিফারেন্স 3 ইউনিট। এই 3 ইউনিটের ভ্যালু কত বলা আছে 2 কেজি, ঠিক আছে। 3 ইউনিটের ভ্যালু 2 কেজি, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত 2/3 কেজি, ঠিক আছে। এখন বলেছে তাহলে আগে 17 ইউনিট কনজিউম করতাম, এখন কত ইউনিট কনজিউম করছে বা কত ইউনিট নিচে 20 ইউনিট। তাহলে 20 ইউনিটের ভ্যালু কত হবে, 1 ইউনিটের ভ্যালু 2/3 কেজি, তাহলে 20 ইউনিটের ভ্যালু 20 ইন্টু 2/3 কিলো, ঠিক আছে। এবার বলেছে যে এখন লবণের প্রতি কিলোর মূল্য কত, তাহলে আমি খরচ করছি কত টাকা 272 টাকা আমি টোটাল খরচ করছি, ঠিক আছে। আর আমি কনজিউম করছি কত কিলো, এত কিলো, তাহলে এত টাকা খরচ করছি আর এত কিলো কিনছি, তাহলে আমি প্রতি কিলোর মূল্য পেয়ে যাবো, এটাতে ভাগ করে দেবো, 20 ইন্টু 2/3 ভাগ করে দিলে আমি পেয়ে যাবো। আমি এত টাকা খরচ করছি 272 টাকা, 272 টাকা খরচ করে আমি তার বিনিময়ে কত পাচ্ছি, এত কিলো জিনিস পাচ্ছি, তাহলে ভাগ করে দিলেই প্রতি কিলোর ভ্যালু পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে এটা ফটাফট ভাগ করে দাও, 2 দিয়ে কাটলে 13 দুগুণ 26, 1 6 দুগুণ 12, ঠিক আছে। আবার 2 দিয়ে কাটলে তলায় 10 আছে, 2 দিয়ে কাটলে 6 দুগুণ 12, 1 16, 8 দুগুণ 16, আর এই নিচের 3টা ওপরে গুণ হয়ে যাবে, তার মানে কী হবে 68 ইন্টু 3/10, ঠিক আছে। তার মানে 3 8 24, 4 হাতে 2, 3 6 18 আর 2 20, তার মানে 204/10 মানে 20.4। তাহলে অপশন নাম্বার এ হবে কারেক্ট। বোঝা গেল? দেখো এখানে কি বলা আছে, একটি পরীক্ষায় 65% ছাত্র গণিতে পাশ করে, 42% ছাত্র বিজ্ঞানে ফেল করে, ঠিক আছে, 30% উভয় বিষয়ে ফেল করে। মোট ছাত্র সংখ্যা 2500 হলে এবার দুটো কোশ্চেন দেওয়া আছে যে কতজন ছাত্র শুধুমাত্র একটি বিষয়ে পাশ করবে, কত শতাংশ ছাত্র উভয় বিষয়ে পাশ করবে, ঠিক আছে। পরীক্ষায় দুটি কোশ্চেন দেবেন, একটিই দেবে, আমি এখানে দুটিই দেখিয়ে দিলাম যাতে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। এটা অনেকভাবে করতে পারো, তবে আমি সহজ একটা পদ্ধতি শিখিয়ে দিই, সেটা হলো ভেন ডায়াগ্রাম পদ্ধতি, ঠিক আছে। এইভাবে করলে তোমাদের এটা ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম, ঠিক আছে। চলো আমি দেখাই তাহলে। একটা নিয়ে নিলাম গণিত, একটা নিয়ে নিলাম বিজ্ঞান, ঠিক আছে। আমি এখানে ফেলের ছবি আঁকছি, ঠিক আছে, ফেলের ছবি আঁকছি। আচ্ছা, ফার্স্টে বলো 65% ছাত্র যদি গণিতে পাশ করে তাহলে ফেল করেছে কত, 100 - 65 মানে 35% ছাত্র আছে যারা গণিতে ফেল করেছে, বোঝা গেল। আচ্ছা,
30% ছাত্র আছে উভয় বিষয়ে ফেল, তাহলে উভয় কোন অংশটা এইটা, তো এটাকে আগে আমি করে দিই 30%। এইবার শুধু গণিতে ফেল করেছে কত পার্সেন্ট? 35%। তার মধ্যে 30% তো কমন এর জায়গায় আছেই, তাহলে শুধু গণিতে ফেল করেছে কত পার্সেন্ট? 5%। বোঝা গেল? আর কি বলেছে? 42% বিজ্ঞানে ফেল করেছে। তাহলে 42%-এর মধ্যে 30% তো ছাত্র আছে যারা এই কমন এরিয়ার মধ্যে আছেই, তাহলে শুধু বিজ্ঞানে ফেল করেছে কত পার্সেন্ট? 30 থেকে বাদ দিয়ে দাও 12%। দেখো এই পর্যন্ত বুঝতে পারলে কিনা? তাহলে এই টোটালটা যোগ করো, টোটালটা যোগ করে দেখো, গণিতেও 35% হচ্ছে, আবার এটাও 42% হচ্ছে বিজ্ঞানে। বোঝা গেল? এবার কি বলেছে? কতজন ছাত্র শুধুমাত্র একটি বিষয়ে পাশ করবে। ঠিক আছে, এটা ভালো করে বুঝে নাও। একটি বিষয়ে পাশ মানে কি? তারা একটি বিষয়ে ফেল করেছে, উল্টোভাবে বলতে গেলে, তাই তো? তাহলে ছবি দেখে বলো 5% ছাত্র আছে যারা শুধুমাত্র অঙ্কে ফেল করেছে, আর 12% ছাত্র আছে যারা শুধুমাত্র বিজ্ঞানে ফেল করেছে। তাহলে উল্টোভাবে কী বলতে পারবো? 5% ছাত্র যদি শুধুমাত্র অঙ্কে ফেল করে, তার মানে এই 5% ছাত্র কী করেছে? বিজ্ঞানে পাশ করেছে, সায়েন্সে। আর এই 12% ছাত্র শুধুমাত্র বিজ্ঞানে ফেল, তার মানে এই 12% ছাত্র অঙ্কে পাশ করেছে, যেহেতু এরা শুধুমাত্র অঙ্ক আর বিজ্ঞানে ফেল। ঠিক আছে, তাহলে আলটিমেটলি আমি কী বলতে পারবো? যে 17% ছাত্র এমন আছে যারা শুধুমাত্র একটি বিষয়ে পাশ করেছে। বোঝা গেল? তাহলে মোট ছাত্র সংখ্যা কত? 2500, তার 17%। পার্সেন্ট দিয়ে দুটো শূন্য কাটা, 17 দিয়ে এটা গুণ করলে কত হবে? 25 কত হয়? 25 400 হয়, তাহলে 25 কত হবে? 425। তাহলে 425 জন ছাত্র এমন আছে যারা শুধুমাত্র একটি বিষয়ে পাশ করেছে। বোঝা গেল? আশা করছি বুঝতে পেরেছো। দেখো ভেন ডায়াগ্রাম আঁকলে কত সহজে হয়ে গেল। দেখো পরেরটা করি, কত শতাংশ ছাত্র উভয় বিষয়ে পাশ করবে। তাহলে উভয় বিষয়ে পাশ মানে আমি আগে বার করি যে কত শতাংশ ছাত্র ফেল করেছে, সে একটাতে হোক, দুটোতে হোক, শুধু সায়েন্সে হোক, শুধু বিজ্ঞানে হোক, আমার দেখার দরকার নেই। তাহলে যত শতাংশ ছাত্র ফেল করবে 100 থেকে সেটা বিয়োগ করে দিলেই হয়ে বেরিয়ে যাবে যে কত শতাংশ পাশ করেছে উভয় বিষয়ে। তাহলে ফেল করেছে ছাত্রের সংখ্যা কত? এখানে 5, এখানে 30, এখানে 12 যোগ করে দিলে হয়ে গেল 30 12 42 আর 5 47। তাহলে 47% ছাত্র এমন আছে যারা ফেল করেছে, সে একটি বিষয় হতে পারে, দুটি বিষয়ে হতে পারে। ঠিক আছে, তাহলে এর অপোজিট কি? 100 থেকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে মানে 53%। তাহলে আমি বলতে পারবো না 53% ছাত্র এমন আছে যারা উভয় বিষয়ে পাশ করেছে। তাহলে এর অ্যান্সার হয়ে যাবে কি? 2 নম্বরে 53%। বোঝা গেল? যেহেতু যদি সংখ্যা বলতো কতজন, তাহলে 2500 53% বের করলে হয়ে যেত। যেহেতু আমাকে বলেছে কত শতাংশ, তাহলে অ্যান্সার হয়ে যাবে 53%। ঠিক আছে, এইভাবে ভেন ডায়াগ্রামের সাহায্যে চাইলে করতে পারো, ভুল যাওয়ার সম্ভাবনাটা কম থাকবে যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে। বোঝা গেল? আর নর্মালি যেরকমভাবে তোমরা করো সেইভাবে চাইলেও করতে পারো। ঠিক আছে, নেক্সট। এটা লাস্ট অঙ্ক, খুব ভালো অঙ্ক। তাজা আঙুরে ওজন অনুসারে 80% জল থাকে। ঠিক আছে, যেখানে শুকনো আঙুরে ওজন অনুসারে 15% জল থাকে। তাহলে কি বলেছে? 13.6 কেজি তাজা আঙুর থেকে কত কিলোগ্রাম শুকনো আঙুর পাওয়া যাবে। ঠিক আছে, একটা জিনিস আগে ক্লিয়ার করে নাও। ধরো এটা একটা তাজা আঙুর, মানে যে বড় যে আঙুরগুলো আমরা কিনতে পাই। ঠিক আছে, এর মধ্যে 80% জল থাকে, তার বলে ওর মধ্যে যে মেন শস্য, যেটা নিরের জিনিস, সেটা থাকে কত? 20%। এইটা হলো সেই শস্য, 20%। আর যখন এটা শুকিয়ে যাবে, ধরো এগুলো শুকিয়ে গেল আঙুরটা, আঙুর শুকিয়ে কিশমিশ হয়ে গেল, এইবার সেই জলের পরিমাণটা কমে যাচ্ছে। জলটা কেন কমে যাচ্ছে? না, জলটা বাষ্পীভূত হয়ে যাচ্ছে বা উবে যাচ্ছে বা কোনোভাবে হ্রাস পাচ্ছে, সেই জন্য জলটা কমে যাচ্ছে। কিন্তু এর ভিতরে যে শস্য, সেটা কি চেঞ্জ হচ্ছে? সেটা চেঞ্জ হচ্ছে না। মানে এখানে যদি ধরো এই আঙুরটার ওজন 10 গ্রাম, 10 গ্রামের মধ্যে যদি 8 গ্রাম জল থাকে, তাহলে 2 গ্রাম হলো শস্য। ঠিক আছে, এবারে যখনই আঙুরটা শুকিয়ে কিশমিশ হয়ে যাচ্ছে, এই 2 গ্রাম শস্যটা তো আর উবে যাচ্ছে না, জলটা হয়তো উবে যাচ্ছে। তাহলে 2 গ্রামই তো আছে, মানে ওজনের কথা বলছি। তাহলে ওজনে শস্যের ওজন চেঞ্জ হচ্ছে না, জলের ওজন চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে জলটা যেহেতু উবে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি এখান থেকেই অঙ্কটা করব। কীভাবে? যে আমাকে তাজা আঙুর দিয়েছে কত? 13.6 কিলো। তাহলে 13.6 কিলোর মধ্যে জল যদি 80% থাকে, তাহলে শস্য কত পার্সেন্ট আছে? মানে ওর যে শাঁস যেটাকে বলি, সেটা কত পার্সেন্ট ছিল? 20%। এবার এই শাঁসটা বা এই শস্যটা কিসের সঙ্গে সমান হবে? না, যে পরিমাণ আমি আঙুর পেলাম 13.6 কিলো তাজা আঙুর থেকে, যে পরিমাণ আমি কিশমিশ পেলাম, তার মধ্যে যে শস্য আছে তার ওজনের সঙ্গে সমান হয়ে যাবে। কেননা শস্যটা তো চেঞ্জ হবে না, ওর মধ্যে যে নিরের জিনিসটা সেটা তো একই থাকবে। তাহলে আঙুরে কিশমিশে জল থাকে কত পার্সেন্ট? শুকনো হওয়ার পরে কিশমিশে জল থাকে 15%। তাহলে কিশমিশে শস্য থাকে কত পার্সেন্ট? 85%। তাহলে এর 85% করে দেবো, হয়ে যাবে।
দেখো বুঝতে পারলে কি না? কী করলাম আমি? জলের হিসাব করলাম না, আমি শস্য বা ওর মধ্যে যে নিডের যে মেটেরিয়ালটা থাকে বা পদার্থটা থাকে তার ওজনের হিসাবটা করলাম। ঠিক আছে, পার্সেন্টেজ কেটে যাবে। 5 দিয়ে কাটলে 5 শতরং 85, 5 দিয়ে কাটলে 4 5 20, 17 দিয়ে এটাকে ভাগ দিলে 8 শতরং 136 মানে 0.8। ঠিক আছে, তাহলে 4 ইন্টু 0.8 মানে হলো 3.2। তাহলে এক্সের ভ্যালু কত? 3.2। তার মানে এখান থেকে কী বোঝাতে চাইছে যে 13.6 কিলো তাজা আঙুরের যদি 20% শস্য থাকে, 20% শস্য তো আছেই, তাহলে এই 3.2 কিলো আঙুরে 85% শস্য, সেই দুটো ইকুয়াল করে দিলাম। বোঝা গেল? তাহলে অ্যান্সার হবে কি আমার 3.2। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, বারবার প্র্যাকটিস করবে। আর এখানে যে কোশ্চেনগুলো করানো হলো তোমরা খাতায় তুলে নেবে, এগুলো একটু রিভাইজ করবে পরীক্ষার আগে, দেখবে তোমাদের অনেক উপকার হবে। ঠিক আছে, ক্লাসটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি তোমাদের ভালো লেগেছে এবং তোমাদের উপকার হবে। নেক্সট এইভাবে আরও অন্যান্য যে অধ্যায়গুলো আছে তার বেস্ট যে কোশ্চেনগুলো সেগুলো এইভাবে আলোচনা করব। নেক্সট কোন লেসনটা করলে ভালো হয় তোমরা সাজেস্ট করতে পারো, যদি মনে হয় তাহলে আমি সেটাই করিয়ে দেবো। তবে যেহেতু পার্সেন্টেজ করলাম, পার্সেন্টেজ রিলেটেড সবথেকে নিয়ারেস্ট যে লেসনটা আছে সেটা হলো প্রফিট অ্যান্ড লস। ঠিক আছে, প্রফিট অ্যান্ড লসটা পুরো পার্সেন্টেজের উপরেই বেস। মার্ক প্রাইস, কস্ট প্রাইস, এত পার্সেন্ট বাড়ানো, এটা এত পার্সেন্ট হ্রাস করা, ডিসকাউন্ট ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, তাহলে নেক্সট প্রফিট লস করালেই ভালো হয় আমার মনে হয়। তাও তোমরা যদি তোমাদের কোনো সাজেশন থাকে দিতে পারো। যাই হোক, থ্যাংক ইউ। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করো। গুড লাক।